ঝিরঝির করে হালকা বৃষ্টি পড়ছে। রতন দাদু তারই মধ্যে চা দোকানে এসে হাজির হয়েছেন। রে, সব কোথায় গেল? সন্ধে হতে চলল, এখনো তো কারুর দেখা নেই। এই গত দুদিন দোকান বন্ধ ছিল তো, এই তাই মনে হয় আজ আর কেউ আসবে না দাদু। যা, কত দুদিন আড্ডা দিতে পারিনি, পেটের ভেতরটা যেন কেমন হচ্ছে। আর আজকেও যদি কেউ না আসে, তাহলে তো ভাত আর হজম হবে না। সত্যি কথা, আমারও দুদিন দোকান বন্ধ করে না একদম ভালো লাগেনি। এই শুধু ওই বিকেলের আড্ডার কথা মনে পড়ছিল। তা তুই এই দুদিন দোকান বন্ধ করে গিয়েছিলি কোথায়? শরীর টরীর খারাপ করলো নাকি আবার? না না দাদু, ওই বউ একটু তার বাপের বাড়ি যাবে বললো, তাই আমিও গেছিলাম তার সাথে আর কি। এমন সময় দোকানের সামনে এসে উপস্থিত হয় অজিত, আর তার সাথে আর একটা ছেলে। কি গো দাদু, কেমন আছো? এই দেখো, আজকে আমার পিসির ছেলে এসেছে, তাই তাকেও সাথে করে নিয়ে এলাম। বেশ তো, খুবই ভালো করেছো। তার নাম কি তোমার খোকা? আমার নাম প্রশান্ত দাদু। দুজনেই বেঞ্চে বসে পড়ল। সঙ্গে সঙ্গে রমেন কাকা চা চড়িয়ে দিল স্টোভে। ও দাদু, এই কতদিন থেকে ভালো কোনো গল্প শুনিনি। এই থুড়ি গল্প না, মাফ করবেন। এই ঘটনা, সত্যি ঘটনা। এটা আজ একটা কোনো সত্যি ভৌতিক ঘটনা বলো না। এই ভূতের গল্প আবার সত্যি ঘটনা হয় নাকি? সত্যি করে বলো তো দাদু, তুমি যেসব ঘটনা এই অজিতদাকে বলেছো, সেগুলো সবই বানানো, তাই না? চোখ গোল গোল করে থমথমে মুখে তার দিকে চেয়ে বসে রইল রতন দাদু। বুঝেছি, তোমরা আসলে এই যতক্ষণ না চোখের সামনে কিছু অলৌকিক ঘটতে দেখবে, এই ততক্ষণে বিশ্বাস করবে না। কিন্তু এ যে ভাই, বিশ্বাসের ওপরে, তার যখন ইচ্ছা হবে তোমাদের দেখা দেবে। ও দাদু, ছাড়ো না ওসব কথা, বাদ দাও। এই ভাই, তুই চুপ কর না। এবার এবার সত্যি করে একটা ঘটনা বলো না দাদু। তবে শোনো, আজকে তোমাদের একটা ভয়ঙ্কর ঘটনার কথা বলি। সে অনেক দিন আগের ঘটনা। তোমাদের তখন জন্ম হয়নি। তখন আমি তোমাদেরই মতো বয়সী। আমি তখন আমার মামা বাড়ি গেছিলাম। সেখানে দাদু দিদা নেই, মারা গেছিল। শুধু মামা আর মামি ছিল। তা স্টেশন থেকে নেমে আমি মামার সাথে গরুর গাড়িতে করে যাচ্ছিলাম। আমার মামার দুধের ব্যবসা ছিল। প্রায় 3-4টে মতো বড় বড় গাই গরু ছিল মামার। সেই সাথে কিছু বিঘা জমি আর একটু পুকুর ছিল। মামার গরুর গাড়িতে যখন উঠে বসলাম, দেখলাম গরুর গাড়িতে একটা মাত্র গরু। ও মামা, এই আর একটা গরু কই? সেই সাদা গরুটা, সেটা কোথায় গেল? আর বলিস না রে রতন, সব গরু মারা গেছে, বুঝলি তো। এই একটা গরুই বেঁচে আছে। এও না আবার কবে মারা যায়, এই ভয়ই তো আছি। সব গরু মারা গেছে মানে? আর গরু নেই? তুমি আর নতুন গরু কেননি? না রে, ওখানেই তো সমস্যা। গরু কিনে আনলেই গরু মারা যায়, তাই আর ভয়ে গরু কিনিনি। তা কি করে হয়? নিশ্চয়ই কোনো অসুখ হয় তাই মারা যায়। তোমার আর কোনো গরু নেই, তোমার ব্যবসা চলবে কি করে তাহলে? কি আর করবো বল, শহর থেকে ডাক্তার এনে দেখিয়েছি, তাও কোনো কাজে দেয়নি। আমি আর কোনো কথা বললাম না। আস্তে আস্তে গরুর গাড়ি এগিয়ে চলল গ্রামের মেঠো রাস্তা ধরে। মামার বাড়ির সামনে পৌঁছে দেখি মামিমা বাইরে দাঁড়িয়েছিল। আমাকে দেখেই বুকে জড়িয়ে নিল। তোমাদের একটা কথা বলে রাখি, আমার মামা মামির কোনো সন্তান ছিল না। আমাকেই তারা ছেলের মতো দেখতো আর খুবই ভালোবাসতো।
গোয়াল ঘরে গিয়ে দেখলাম একটাও গরু নেই। আমি অবাক হয়ে গেলাম। যে মামার ঘরে 10টা থেকে 12টা বড় বড় গরু ছিল, 2-3টে বাছুর সব সময় খেলা করত, সেখানে একটাও গরু নেই। তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে বিকেলের দিকে পাড়ায় ঘুরতে বেরোলাম। চারদিক দেখতে দেখতে অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করলাম। গ্রামের সকলের বাড়িতেই প্রায় 1-2টো করে গরু সব সময়ের জন্যই থাকতো। আমি এর আগে বহুবার এসে দেখেছি, কিন্তু এবারে দেখলাম কারুর ঘরে একটাও গরু নেই। এমনকি রাস্তাঘাটেও কোনো গরু ঘুরে বেড়াচ্ছে না। বিকেলে ফিরে এসে দেখলাম মামিমা রান্নাঘরে রান্না করছে। মামিমার কাছে গিয়ে বসলাম। কি রে রতন, এখানে এসে বসলি? গরম লাগবে তো, যা যা বারান্দায় গিয়ে বস। আর হ্যাঁ, সন্ধে হয়ে আসছে, বারান্দা থেকে কিন্তু নিচের উঠানে নামবি না। আচ্ছা মামিমা, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বল, এত কিন্তু কিন্তু করছিস কেন? এই তোমাদের সব গরু, গ্রামের আরও বাকি সব গরু সব গেল কোথায়? চুপ চুপ, একদম চুপ। এইসব নিয়ে এখন কোনো কথা বলবি না, একটু পরই রাত হয়ে যাবে। এই বলো না মামি, আমি 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 কাউকে বলবো না, বলো না। দেখ, এসব নিয়ে আলোচনা করা একদম ঠিক নয়। সব কটা গরু মারা গেছে, সব ওই রাক্ষস খেয়ে গেছে, রাক্ষস খেয়ে গেছে। রাক্ষস মানে? গোখাদক রাক্ষস বেছে বেছে গরুদের ওপরই হামলা করে, ওদের কামড়ে ছিঁড়ে রক্ত মাংস খায়। তবে শুনেছি যারা ওকে দেখেছে বলে বড় ভয়ঙ্কর দেখতে, 4 পায়ে কুকুরের মতো, কিন্তু কুকুরের থেকেও অনেক বড়। তবে আজ অবধি মানুষের ওপরে কোনো হামলা করেনি। তবে রাক্ষস তো কোন দিন না মানুষকে টেনে নিয়ে যায়। রাত হলেই তো ওই জন্য কেউ ভয়ে ঘরের বাইরে বেরোয় না রে। হ্যাঁ রে রতন, তোর মামা যে কোথায়? জানি না তো, আমি তো বিকেল থেকে একা একাই 4-5টা বেরিয়ে এলাম। কই, তখন তো মামাকে দেখিনি। এই কথা শুনে মামিমা চোখে মুখে চিন্তার ভাঁজ দেখা গেল। দাঁড়াও দাঁড়াও, তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি মামাকে খুঁজতে। এই না না, একদম বাড়ির বাইরে বেরোবি না এখন, ও ঠিক ফিরে আসবে। বাবা বাবা, ওকে রক্ষে করো বাবা, রক্ষে করো। মামিমা তখন এই কথাটা বলেছিল ঠিকই, কিন্তু তার চোখে মুখে ফুটে উঠেছিল ভীষণ আতঙ্ক। বাইরে ভীষণ অন্ধকার রাত। বেশ কয়েক ঘন্টা কেটে গেল। রাত তখন প্রায় 10টা। এবার আর মামিমা নিজেকে সামলে রাখতে পারল না, কান্নাকাটি শুরু করলো। আর এই সময়ই দরজায় জোরে জোরে আওয়াজ শুরু হলো। আমি ছুটে গিয়ে দরজা খুলতেই দেখি মামা হুড়মুড় করে ভেতরে ঢুকে এলো। গায়ে তার রক্ত লেগে আছে। দরজা 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 বন্ধ কর, তাড়াতাড়ি দরজা বন্ধ কর। ও আসছে, ও আসছে আসছে, ও আসছে। কি হয়েছে? তোমার কি হয়েছে? কি হয়েছে? সর্বনাশ হয়েছে। রাক্ষস, ওই রাক্ষস আমাকে আজকে তাড়া করেছিল। এটাই সন্দেহ করেছিলাম গো, গ্রামের সব গরু শেষ হয়ে গেল। আস্তে আস্তে হয়তো সে মানুষদের উপর হামলা করবে। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। জোরে দৌড়তে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছিলাম, তাই একটু ছিঁড়ে রক্ত বেরিয়েছে। কিছুক্ষণ পর মামা হাত পা ধুয়ে বসলো। কি ভয়ঙ্কর ব্যাপার বলো তো। মামিমা আর মামা কথা বলছিল, এমন সময় ঘরের বাইরে একটা কিসের যেন গর্জন শোনা গেল। সঙ্গে সঙ্গে আমাদের গরুটা চিৎকার করে উঠল। কি ভয়ঙ্কর তার গর্জন! সেই সাথে 4 পায়ে দৌড়ে দৌড়ে যেন ঘরটাকে প্রদক্ষিণ করছে। মামা আর মামিমার চোখে মুখে ফুটে উঠেছে গভীর আতঙ্কের ছাপ। কি সাংঘাতিক কাণ্ড!
ও ঘরে চলে এসেছে। তারপর সব আওয়াজ চুপ করে গেল। কান পেতে শুনতে শোনা গেল একটা কিছু ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার আওয়াজ হচ্ছে। কেউ যেন মাংসের হাড় ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সেই আওয়াজে ভয়ে আতঙ্কে আমার গোটা শরীর যেন ঠান্ডা হয়ে গেল। একটু পরে সেই আওয়াজটাও বন্ধ হয়ে গেল। আমি আস্তে আস্তে জানালা থেকে উঁকি মেরে দেখি আমাদের গরুটা উঠোনের সামনে পড়ে আছে আর চারদিক রক্তে ভেসে যাচ্ছে। আমরা সাহস করে গুটি গুটি পায়ে বাইরে এসে দেখি গরুটার পেটের দিকে অনেকটা মাংস কেউ হুবলিয়ে খেয়েছে। 2-3টে রক্ত মাখা হাড়গোড়ও পড়ে আছে আশপাশে। এমন সময় পিছনে আবার সেই গর্জন শুনতে পেলাম। ভয়ে ভয়ে তাকিয়ে দেখি অদ্ভুত দেখতে একটা বিশাল বড় কুকুরের মতো দেখতে প্রাণী গর্জন করতে করতে এগিয়ে আসছে আমাদের দিকে। আমি পেছোতে পেছোতে ভয়ে মাটিতে পড়ে গেলাম। বড় বড় তীক্ষ্ণ দাঁত আমার পুরো মুখের সামনে, আর সেই দাঁত থেকে লালা ঝরে পড়ছে। সে কি বিভৎস দৃশ্য! আর তখনই আমার মামির যে এত সাহস ছিল তা আমি সেদিনই টের পেলাম। আমাকে এই অবস্থার মধ্যে দেখে তিনি যেন কোথা থেকে মনে সাহস ফিরে পেল, আর মামার হাত থেকে হারকিনটা ছিনিয়ে নিয়ে বলল, তুই আমাদের ছেলেদের উপর হামলা করবি? তা কখনো হতে দেব না। হর হর মহাদেব! এই বলেই চিৎকার করে হারকিনটা ওই রাক্ষসের দিকে ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে শয়তানটার গায়ে ওই হারকিনটা লেগে ভেঙে চারিদিকে কেরোসিন তেল আগুন ছড়িয়ে গেল। দাউ দাউ করে আগুন ধরে উঠল সেই জানোয়ারটার গায়ে, আর তার সাথে সাথে চারদিকে ছড়িয়ে পড়ল তার পাশবিক চিৎকার। সেই চিৎকার শুনে গ্রামের কিছু লোক সেখানে জড়ো হয়। চোখের সামনে দেখতে দেখতে রাক্ষসটি পুড়ে ছাই হয়ে যায়। তারপর থেকেই আর কখনো গ্রামে ওই গোখারকের আক্রমণ হয়নি। বাপরে, সত্যি কি অদ্ভুত! এরকম সত্যি অদ্ভুত প্রাণী আছে নাকি দাদু? প্রাণী বলা ভুল হবে রে, প্রাণী নয়, রাক্ষস, সাক্ষাৎ পিশাচ একটা। তার সেই বড় বড় দাঁত আর বড় বড় মুখ সারা জীবন মনে থাকবে আমার। গল্প শেষ হতে না হতেই হঠাৎ করে সেখানে একটা রাস্তার বড় কুকুর এসে ঘেউ ঘেউ করতে থাকে। হঠাৎ তার ডাক শুনে সবাই চমকে ওঠে। এটা আবার কোত্থেকে এলো এখানে?